1955 সালের আগস্টের শেষে আর সেপ্টেম্বরের শুরুতে শুধু বাংলা চলচ্চিত্রই নয়, বিশ্ব চলচ্চিত্রের পুরো কাঠামো বদলের ঘটনা ঘটে সত্যজিৎ রায় কুশলী পরিচালনায়। 1929 সালে নন্দিত কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত প্রথম দক্ষিণ এশীয় চলচ্চিত্রের মর্যাদা লাভ করে, যা পরবর্তীতে পরিণত হয় সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্র। ছোট বড় সকলের প্রিয় এই ছবিটির পেছনের গল্প আরও কঠিন। বিশ্ববরেণ্য পরিচালক তার নিজ কলমে এই ছবির ক্যামেরার পিছনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনাকে খুব সুন্দর করে বর্ণনা করে গেছেন। বন্ধুরা, আমি শ্রাবন্তী। আজকের ভিডিওতে সেই ঘটনাগুলিকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পথের পাঁচালী ছবি তোলার কাজ চলছিল 2.5 বছর ধরে। অবশ্যই এই 2.5 বছরে রোজই যে শুটিং হয়েছে তা কিন্তু নয়। আমি তখন বিজ্ঞাপনের অফিসে কাজ করি। এই কাজের ফাঁকে ফাঁকেই শুটিং হতো, আর তা অধিকাংশই হতো ছুটির দিনে বা অফিসের কাজ থেকে ছুটি নিয়ে। পয়সা কড়ি বেশি ছিল না আমাদের। যেটুকু জোগাড় হতো সেটা ফুরিয়ে গেলে কাজ বন্ধ করে বসে থাকতে হতো, যতদিন না আবার কিছু টাকা জোগাড় হয় সেই অপেক্ষায়। শুটিং হবার আগে অভিনয় করার জন্য লোক জোগাড়ের একটা বড় পর্ব চলছিল। বিশেষ করে অপুর জন্য কিছুতেই একটি বছর 6 ছেলে পাওয়া যাচ্ছিল না। শেষে বাধ্য হয়ে আমি কাগজে বিজ্ঞাপন দিই। রাসবিহারী অ্যাভিনিউয়ের একটা বাড়িতে একটা ঘর নিয়েছিলাম। সেই ঘরে রোজ বিকেলে একটা নির্দিষ্ট সময়ে সব ছেলে এসে হাজির হতো। অনেক ছেলেই এসেছিল, কিন্তু মনের মতো একটিও ছেলে পেলাম না। একদিন একটি ছেলে এলো। তার ঘাড়ে পাউডার লেগে আছে দেখে আমার কেমন জানি সন্দেহ হলো। তার নাম জিজ্ঞেস করতে ছেলেটি মিহি গলায় বলল, টিয়া। সঙ্গের অভিভাবককে জিজ্ঞেস করলাম, একে কি সদ্য সেলুন থেকে চুল ছাঁটিয়ে আনলেন নাকি? ভদ্রলোক ধরা পড়ে গিয়ে আর আসল ব্যাপারটা লুকিয়ে রাখতে পারলেন না। বললেন, ছেলেটি আসলে মেয়ে। অপুর পাঠ পাবার লোভে তাকে চুল ছাঁটিয়ে এনেছেন আমাদের কাছে। বিজ্ঞাপন দিয়ে ছেলে না পাওয়ার ফলে আমাদের প্রায় হাল ছেড়ে দেওয়ার অবস্থা হয়েছিল। শেষে আমার স্ত্রী একদিন ছাদ থেকে নেমে এসে বললেন, পাশের বাড়ির ছাদে একটি ছেলেকে দেখলাম, তাকে একবার ডেকে পাঠাও তো। এই পাশের বাড়ির ছেলে শ্রীমান সুবীর ব্যানার্জি শেষে হলো আমাদের অপু। ছবির কাজ যে 2.5 বছর ধরে চলবে সে তো গোড়ায় ভাবা যায়নি। শেষে যত দিন যায় ততই ভয় হয়, অপু দুর্গা যদি বেশি বড় হয়ে যায় তাহলে ছবিতে সেটা ধরা পড়ে যাবে। কিন্তু ভাগ্য ভালো যে এই বয়সে যতটা বাড়ার কথা দুজনের একজনও ততটা বাড়েনি। 80 বছরের বুড়ি চুনিবালা দেবী, যিনি ইন্দিরা ঠাকুরুন সেজেছিলেন, তিনিও যে শুটিংয়ের এত ধকল সত্ত্বেও 2.5 বছর বেঁচেছিলেন সেটাও আমাদের পরম সৌভাগ্য। শুটিংয়ের একেবারে শুরুতেই হলো গোলমাল। অপু দুর্গাকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতা থেকে 70 মাইল দূরে বর্ধমানের কাছে পালশিট বলে একটা জায়গায়। সেখানে রেল লাইনের ধারে কাশফুল ভরা মাঠ। অপু দুর্গার প্রথম ট্রেন দেখার দৃশ্য তোলা হবে। বেশ বড় দৃশ্য, তাই একদিনে কাজ শেষ হবে না, অন্তত 2-3 দিন লাগবে। প্রথম দিন ছিল জগদ্ধাত্রী পুজো। অপু দুর্গার মধ্যে মন কষাকষি চলছে। দিদির পেছনে ধাওয়া করে অপু গ্রাম থেকে বেরিয়ে এসে পৌঁছেছে কাশবনে। সকাল থেকে শুরু করে বিকেল অবধি কাজ প্রায় অর্ধেক তোলা হলো। পরিচালক, ক্যামেরাম্যান, খুদে অভিনেতা অভিনেত্রী সকলেই নতুন। সকলেরই একটু বাঁধো বাঁধো ঠেকছে, তবে উৎসাহের অভাব নেই কারুর। প্রথম দিনের কাজ শেষ করে বাড়ি ফিরে দিন 7 পরে আবার সেই একই জায়গায় ফিরে গিয়ে মনে হলো, এ কোথায় এলাম,
কোথায় গেল সব কাশবন? দৃশ্য যে প্রায় চেনাই যায় না। স্থানীয় লোকদের কাছ থেকে জানা গেল কাশফুল নাকি গরুর খাদ্য। এই 7 দিনে সব কাশ খেয়ে গেছে তারা। এখন যে অবস্থায় দাঁড়িয়েছে জায়গাটা, সেখানে দাঁড়িয়ে ছবি তুললে আর প্রথম দিনের ছবির সঙ্গে মিলবে না। এ দৃশ্যের বাকি অংশ তোলা হয়েছিল পরের বছর শরৎকালে, যখন আবার নতুন কাশে মাঠ ভরে গেছে। এবার অবশ্যই ট্রেনের শটও নেওয়া হয়েছিল। আগে থেকে টাইম টেবিল দেখে জেনে নেওয়া হয়েছিল সকাল থেকে বিকেলের মধ্যে কটা ট্রেন এই লাইনে আসে। প্রত্যেকটা ট্রেন অবশ্যই একই দিক থেকে আসা চাই, উল্টোমুখী ট্রেন হলে চলবে না। যে স্টেশন থেকে ট্রেন আসবে সেখানে আমাদের দলের অনিলবাবুকে রাখা হয়েছিল। ট্রেন এলে অনিলবাবু উঠে পড়তেন ইঞ্জিনের ড্রাইভারের সঙ্গে, কারণ গাড়ির শুটিংয়ের জায়গার কাছাকাছি এলেই বয়লারে কয়লা দেওয়া দরকার, না হলে কালো ধোঁয়া বেরোবে না। সাদা কাশফুলের পাশে কালো ধোঁয়া না পেলে দৃশ্য জমবে না। ফিল্মে যখন দৃশ্যটা দেখা যায় তখন বোঝাই যায় না যে দিনের 3টে বিভিন্ন সময়ে 3টে আলাদা ট্রেন ব্যবহার করা হয়েছে। আজকে ডিজেল ইলেকট্রিকের যুগে অবশ্যই এ দৃশ্য এভাবে তোলা যেত না। পয়সার অভাবে এত বেশি দিন ধরে ছবি তোলার জন্য আরও অনেক সমস্যায় পড়তে হয়েছিল আমাদের। একটা উদাহরণ দিই। বইয়ে আছে অপু দুর্গাদের পোষা কুকুর ভুলোর কথা। গ্রাম থেকে একটা কুকুর জোগাড় করা হয়েছিল। সেটা আমাদের সকলেরই বেশ পোষ মেনে গিয়েছিল। ছবির একটা দৃশ্যে অপুর মা সর্বজয়া অপুকে ভাত খাওয়াচ্ছেন। ভুলো দাওয়ার সামনে উঠোনে বসে তার খাওয়া দেখছে। অপুর হাতে তীর ধনুক রয়েছে, খাওয়ার দিকে তার বিশেষ মন নেই। সে মার দিকে পিঠ করে বসেছে, কখন আবার তীর ধনুক নিয়ে খেলবে তারই অপেক্ষা। অপু খেতে খেতেই তীর ছোঁড়ে, তারপর খাওয়া ছেড়ে উঠে যায় তীর আনতে। সর্বজয় বাঁ হাতে থালা আর ডান হাতে গ্লাস নিয়ে ছেলের পিছনে ধাওয়া করে, কিন্তু ছেলের ভাব দেখে বোঝে সে আর খাবে না। ভুলেও উঠে পড়েছে, তার লক্ষ্য ভাতের থালার দিকে। এর পরের শটে দেখানো হয় সর্বজয় বাকি ভাতটুকু আস্তা কুঁড়ে ফেলে দেয়, আর সেটা যায় ভুলোর পেটে। কিন্তু এই শটটা আর নেওয়া হলো না। দিনের আলো ফুরিয়ে গেল, আর সেই সঙ্গে আমাদের টাকাও। মাস 6 পরে টাকা সংগ্রহ করে আবার বোড়াল গ্রামে যাওয়া হলো বাকি দৃশ্য তোলার জন্য। কিন্তু গিয়ে জানা গেল ভুলো আর নেই। এই 6 মাসের মধ্যে সেই কুকুর মরে গেছে। কিন্তু কি হবে? খবর পাওয়া গেল আর একটা কুকুর আছে, অনেকটা ভুলোর মতোই দেখতে। ধরে আনো সেই কুকুরকে। সত্যি তো, 2 কুকুরে আশ্চর্য মিল। গায়ের বাদামি রং তো বটেই, সেই সঙ্গে আগেরটার মতো এটারও লেজের ডগা সাদা। শেষ পর্যন্ত এই নকল ভুলোই সর্বজয়ের পিছনে পিছনে এসে দিব্যি আস্তা কুঁড়ে ফেলা থালার ভাত খেয়ে ফেলল, আর আমাদেরও পুরো দৃশ্যটা তোলা হয়ে গেল। ফিল্ম দেখে ফাঁকি ধরে কার সাধ্যে? শুধু কুকুর কেন, মানুষকে নিয়েও ঠিক এই মুশকিলে পড়তে হয়েছিল পথের পাঁচালীর শুটিংয়ে। চিনিবাস ময়রার কাছ থেকে মিষ্টি কেনার সামর্থ্য অপু দুর্গার নেই, তাই ময়রার পিছনে ধাওয়া করে তারা যায় মুখুজ্জেদের বাড়িতে। মুখুজ্জেরা বড়লোক, তারা মিষ্টি কিনবেই, আর তাই দেখে অপু দুর্গার কি আনন্দ। এই দৃশ্য খানিকটা দূর তোলার পর আমাদের শুটিং বেশ কয়েক মাসের জন্য বন্ধ হয়ে গেল। টাকা জোগাড় হলে আবার যখন গ্রামে গেলাম, শুনলাম চিনিবাসের ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন তিনি আর এই জগতে নেই। কুকুরে কুকুরে সামান্য বেমিল ধরা না গেলেও প্রথম চিনিবাসের সঙ্গে মোটামুটি মিল হবে এমন মানুষ কোথায় পায়? শেষ পর্যন্ত যাকে পাওয়া গেল তার মুখে বিশেষ মিল না থাকলেও দেহটা মোটামুটি আগের চিনিবাসের মতোই নাদুস নুদুস। তাকে নিয়েই শট নেওয়া হলো। ছবিতে দেখা গেল 1 নম্বর চিনিবাস বাঁশবন থেকে বেরোলেন, আর পরের শটেই 2 নম্বর চিনিবাস ক্যামেরার দিকে পিছন করে মুখুজ্জেদের বাড়ির ফটক দিয়ে ভিতরে ঢুকলেন। পথের পাঁচালীর ছবি অনেকে একাধিকবার দেখেছে,
কিন্তু কেউ কোনোদিন আমাদের ফাঁকি ধরতে পেরেছে বলে আমি তা শুনিনি।